বিএনজি সাহিত্য এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় রায়গুণাকর ভারতচন্দ্র প্রথম পর্ব। অর্থাৎ আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে পরে আরেকটি পার্ট হবে। তো যাই হোক, এই পার্টে আমরা মোটামুটি রায়গুণাকর ভারতচন্দ্রর সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেব এবং যত তথ্য রয়েছে তার জন্ম থেকে মৃত্যু থেকে শুরু করে তার রচনা থেকে কার পৃষ্ঠপোষকতা করেছেন, এই যাবতীয় তথ্য যেগুলো আপনাদের যে কোনো পরীক্ষার জন্য আসবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন, জন্ম সম্ভবত 1634 শকাব্দ বা 1119 বঙ্গাব্দ বা 1712 খ্রিস্টাব্দে জন্মস্থান কোথায়? হুগলি জেলার অন্তর্গত ভুরসুট পরগনার পেড়ো গ্রামে। অর্থাৎ এটি কিন্তু এই হুগলি জেলা বর্তমানে কিন্তু হাওড়ার কাছে, হাওড়ার আমতার কাছে। এরপর হচ্ছে জন্মকাল আনুমানিক 1711 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন। লেখকের কৌলিক পদবী কী ছিল? মুখোপাধ্যায়। প্রপিতামহের নাম কী ছিল? ভূপতি রায়। আর পিতামহ পাচ্ছি আমরা সদাশিব রায়, আর পিতার নাম পাচ্ছি নরেন্দ্র নারায়ণ রায়। অর্থাৎ এই যে নরেন্দ্র নারায়ণ, তার পিতা, এটি পরীক্ষা আসতে পারে এবং তিনি কিন্তু পেড়োর গড়ের জমিদার ছিলেন, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা দেখে নেব মাতা। মাতা হচ্ছে ভবানী দেবী, কবির পিতামাতার চতুর্থতম সন্তান ছিলেন কবির। কবি মানুষ হন, অর্থাৎ কবি কোথায় মানুষ হচ্ছেন? যে মঙ্গলঘাট পরগনার গাজীপুরের কাছে নওদাপাড়া গ্রামের মাতুলালয়ে মানুষ হচ্ছেন। স্ত্রীর নাম কী ছিল? স্ত্রীর নাম পাচ্ছি আমরা রাধা। পুত্রের নাম কি পাচ্ছি? যে পরীক্ষিত, রামতনু ও ভগবান। লেখকের ফার্সি ভাষার শিক্ষক কে ছিলেন? রামচন্দ্র মুন্সি। ভাষা শিক্ষা, দেবানন্দপুরের রামচন্দ্র মুন্সির কাছে তিনি ফার্সি ভাষায় শিক্ষা লাভ করেন। অর্থাৎ এখানে ভাষায় অন্তুস্ত হবে, অর্থাৎ এটা আমরা ভাষা শিক্ষা পাচ্ছি। প্রথম রচনা 1134 সনে রামচন্দ্র মুন্সির অনুপ্রেরণায় ভারতচন্দ্র সত্যপীরের পাঁচালী রচনা করছেন। অর্থাৎ তার প্রথম রচনার নাম কি? সত্যপীরের পাঁচালী। কার অনুরোধে রচনা করছেন? যে রামচন্দ্র মুন্সির অনুপ্রেরণায়। ভীষণ ইম্পর্টেন্ট। কারাগারে বন্দী, লেখক কিন্তু একবার কারাগারে বন্দী হয়েছিলেন। কারণটা কি ছিলেন? যে পিতার হয়ে বর্ধমান মহারাজের কাছে কয়েকবার দেখা করেন। কথায় খেলাপ হওয়ার কারণে বর্ধমানে মহারাজ তাকে কারাগারে নিক্ষেপ করেন। তবে কারারক্ষীর কৃপায় মুক্তিলাভ হয় এবং তিনি সন্ন্যাসী বেশে পুরীর পথে যান। অর্থাৎ আমরা লেখক বন্দি পাচ্ছি। লেখকের বিশেষ নাম, অর্থাৎ লেখক আর কি নামে পরিচিত? মুনি গোসাই নামে। এটি ভীষণ ইম্পর্টেন্ট, কখনো কখনো আসতে পারে পরীক্ষায়, যে মুনি গোসাই নামে কে পরিচিত। এবার কবি ভণিতা, অর্থাৎ তিনি যখন তার শ্রেষ্ঠ কাব্য যে অন্নদামঙ্গল রচনা করছেন, তখন তিনি আনুমানিক 10টি বা 10 রকমের ভণিতা পাওয়া যাচ্ছে। তিনি 10 রকম ভণিতা লিখছেন। দেখুন কি কি। এক হচ্ছে কবি রায় গুণাকর, আরেকটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর, তারপরে ভারত কবি গুণাকর রায়, তারপরে গুণাকর রায় গুণাকর, দ্বিজ ভারত, ভারত ব্রাহ্মণ, ভারতচন্দ্র ও শেষটি হচ্ছে রাধানাথ। এতগুলো তিনি, অর্থাৎ 10 রকম তিনি ভণিতা ব্যবহার করছেন। এবার হচ্ছে কৃষ্ণচন্দ্রের সান্নিধ্য। ফরাসডাঙ্গার ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর চেষ্টায় তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সান্নিধ্য পান। ভীষণ ইম্পর্টেন্ট, কার সান্নিধ্য পাচ্ছেন এবং কার জন্য? যে ইন্দ্রনাথ চৌধুরীর চেষ্টায়। এবং কৃষ্ণচন্দ্র কবির প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে 40 টাকা মাসাহারাতে নিজের সভাকবি নিযুক্ত করেন। সভাকবি হিসাবে তিনি কবে কৃষ্ণচন্দ্রের সভাকবি হচ্ছেন? যে 1747 খ্রিস্টাব্দে তিনি কৃষ্ণচন্দ্রের সভাকবি হন। এবার সভাকবি রামচন্দ্র কর্তৃক উপাধি ও দান। ভারতচন্দ্রের কবিত্বে মুগ্ধ হয়ে কৃষ্ণচন্দ্র তাকে রায়গণাকর উপাধি এবং মূলাজোড় গ্রাম দান করছেন। ভীষণ ইম্পর্টেন্ট যে কৃষ্ণচন্দ্র তার কবিত্বে মুগ্ধ হয়ে তাকে কী দান করছেন? যে তাকে রায়গুণাকর উপাধি। ভীষণ ইম্পর্টেন্ট যে পরীক্ষা আসে যে রায়গুণাকর উপাধি কে দেন এবং কার উপাধি, এবং তাকে এছাড়াও কি মূলাজোড় বলে একটি গ্রাম দান করছেন। কিন্তু বর্ধমানের মহারানী কৃষ্ণচন্দ্রের কাছ থেকে রামদেব নাগের নামে মূলাজোড় পত্তন করেন। পরিবর্তে মহারাজ তাকে গুপ্তে গ্রামে 105 বিঘা ও মূলাজোড় গ্রামে 13 বিঘা জমি দান করছেন। ভীষণ ইম্পর্টেন্ট। অভিথাকি ভারতচন্দ্রকে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন রকম ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন এবং দেখেন একটু, ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, বাংলার হরেশ কে বলছেন? এই উপাধিটা দিচ্ছেন ভারতচন্দ্রকে রেভারেন্ট লং। আবার বাংলার বার্নস কে উপাধি দিচ্ছেন? এই একই ব্যক্তি রেভারেন্ট লং সাহেব তাকে দিচ্ছেন। বাংলার ড্রাইডেন কে বলছেন এই ভারতচন্দ্রকে? নলিনীনাথ চট্টোপাধ্যায়। তারপরে বঙ্গ কবিচূড়া কে বলছেন? রাজকৃষ্ণ রায়। এটি কিন্তু এই অভিধা দাতা, অর্থাৎ তিনি এই অভিধাটি দান করছেন। তারপরে রায়গুণাকর, আপনাদের তো পূর্বেই জানিয়েছি যে রাজা কৃষ্ণচন্দ্র রায় তার কবিত্বে মুগ্ধ হয়ে এটা দিচ্ছে। তাহলে এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই কটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনাটা প্রবল। এছাড়াও লেখককে আর কি অভিধা দেওয়া হয়? যে যুগ সংকটের কবি, তারপরে যুগ সন্ধির কবি, তারপরে মধ্যযুগের শেষ প্রতিনিধি কবি। এতগুলো জিনিস আমরা পাচ্ছি। ভারতচন্দ্রের প্রথম ইংরেজি অনুবাদককে, ভীষণ ইম্পর্টেন্ট, নাথানিয়েল ব্রাসি হালহেট। যদিও তিনি ভারতচন্দ্রের কোনো
গ্রন্থের কিন্তু সরাসরি ইংরেজি অনুবাদ করেননি, তবে তিনি তার ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটি 1778 খ্রিস্টাব্দে লেখা, এই ভারতচন্দ্রের কাব্যের পংক্তি উদ্ধৃত করে অনুবাদ করেছেন। এটি হচ্ছে তাকে তাই ইংরেজি অনুবাদক বলা হচ্ছে, এবং সেই হিসাবে তাকে ভারতচন্দ্রের কাব্যের আংশিক অনুবাদক বলা যায়, পুরোপুরি বলা যাচ্ছে না। তাহলে আমরা এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে ভারতচন্দ্রের কিছু পংক্তি তিনি অনুবাদ করে এবং সেই অনুবাদগুলোকে স্থান দিয়েছেন। ভারতচন্দ্রের প্রথম রুশ ভাষায় অনুবাদকারী, অর্থাৎ তার কাব্যের রুশ ভাষাকে অনুবাদ করছেন হেরাসিম লেবেডভ। আপনারা জানেন যে তিনি পরবর্তীকালে যে থিয়েটার তৈরি করেছেন সেই থিয়েটারেই তার নাটকের অনুবাদে ব্যবহার করেছিলেন। ভারতচন্দ্রের প্রথম সমালোচক কে ছিলেন? হেরাসিম লেবেডভ। ভারতচন্দ্রের প্রথম বাঙালি সমালোচক, ভীষণ ইম্পর্টেন্ট যে ভারতচন্দ্রের কাব্যের প্রথম বাঙালি সমালোচক কাশীপ্রসাদ ঘোষ লিটারারি গেজেটে বাংলা কাব্য ও কবিতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভারতচন্দ্রের বিশেষ প্রশংসা করেন। বিশেষত তিনি বিদ্যাসুন্দর কাব্যের কিছু অংশের প্রশংসা করেন, কিন্তু তার বক্তব্য সংগ্রহ করা সম্ভবপর হয়নি। তবে সুকুমার সেন, রাধামোহন গোস্বামী প্রমুখ পণ্ডিত ভারতচন্দ্রের কাব্যের প্রথম সমালোচক হিসেবে রাধামোহন সেনের নাম উল্লেখ করেছেন। তাই রাধামোহনই যথার্থ অর্থে ভারতচন্দ্রের কাব্যের প্রথম সমালোচক। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এখানে একটা বিতর্ক রয়েছে। কেউ বলছেন যে সমালোচক হিসেবে প্রথম বাঙালি সমালোচক বলছেন কালীপ্রসাদ ঘোষ, কিন্তু আসলে ঐতিহাসিক বা আমাদের সাহিত্যকার সুকুমার সেন এবং রাধামোহন গোস্বামীদের মতে কিন্তু রাধামোহন সেন হচ্ছে প্রকৃত তার প্রথম বাঙালি সমালোচক, এবং যথার্থ অর্থে কিন্তু আমরা ভারতচন্দ্রের প্রথম সমালোচক হিসাবে আমরা রাধামোহনকেই আমরা মেনে নিচ্ছি। প্রথম জীবনী, ভারতচন্দ্রের প্রথম জীবনীকার কে ছিলেন? কবিবার ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত এই নামে ঈশ্বরগুপ্ত এটি লিখছেন, এবং এটি প্রকাশিত হচ্ছে 1262 বঙ্গাব্দের 1 আষাঢ়, এবং ইংরেজি যদি দেখি তাহলে 1855 খ্রিস্টাব্দে। এবং এই গ্রন্থটি লিখতে ঈশ্বরচন্দ্র গুপ্তকে প্রায় 10 বছর পরিশ্রম করতে হয়েছিল, অর্থাৎ 10 বছর পরিশ্রমের ফসল কিন্তু এই কবিবর ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত। ভারতচন্দ্রের মৃত্যুর প্রায় 100 বছর পরে এই গ্রন্থ প্রকাশিত হয়, এবং ঈশ্বরচন্দ্র গুপ্তই প্রথম ভারতচন্দ্রকে নিয়ে গবেষণামূলক আলোচনা করেছেন। ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে পরীক্ষা আসতে পারে যে ঈশ্বরচন্দ্র গুপ্তই, অর্থাৎ কে ভারতচন্দ্রকে নিয়ে গবেষণামূলক আলোচনা করেছেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এরপর হচ্ছে দেবীর স্বপ্নাদেশ এবং কাব্য রচনা। ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল কাব্যের রচনা প্রসঙ্গে দেবীর স্বপ্নদেশের কথা বলেছেন, এবং তিনি লিখেছেন কি যে অন্নপূর্ণা ভারতের রজনীর শেষে স্বপনে কহিলা মাতা তার মাতৃবেশে, ওরে বাছা ভারত শুনো মোর বাণী, তোমার জননী আমি অন্নদা ভবানী। কৃষ্ণচন্দ্র অনুমতি দিলেন তোমারে, মোর ইচ্ছা গীতে তুমি তুষহ আমারে। অর্থাৎ এখানে আমরা স্বপ্নদেশের কারণ লেখক যে ব্যাখ্যা বলেছেন সেটি আমরা উল্লেখ করলাম। এবার অন্নদামঙ্গলের প্রথম সচিত্র সংস্করণ, ভীষণ ইম্পর্টেন্ট, একটা পরীক্ষা আসে। 1816 খ্রিস্টাব্দে গঙ্গাকিশোর ভট্টাচার্য অন্নদামঙ্গলের প্রথম সচিত্র সংস্করণ প্রকাশ করেন, এবং এটি বাংলায় মুদ্রিত প্রথম সচিত্র পুস্তক। অর্থাৎ এখানে অসংখ্য ইম্পর্টেন্স তথ্য আমরা পাচ্ছি যে বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তকের নাম কি? অবশ্যই সেটি হচ্ছে অন্নদামঙ্গল, এবং কে করছেন সেটা হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য, এবং কত সালে? 1816 সালে। এগুলো হচ্ছে অসাধারণ ইম্পর্টেন্স প্রশ্ন। যে বিদেশি কবির সঙ্গে তুলনা করা হয়, জিওফ্রে, চসার, এমনকি চসারের লেজেন্ড অফ গুড ওমেন এর কিছু অংশের সঙ্গে অন্নদামঙ্গল কাব্যের কিছু অংশের সাদৃশ্য আছে। ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ লেখকের সঙ্গে জিওফ্রে, চসারের নামক একজন লেখকের আমরা মিল পাচ্ছি, তবে তার চসার একটা রচনার সঙ্গেও কিছু অংশের অন্নদামঙ্গলের মিল পাওয়া যাচ্ছে। অসমাপ্ত নাটক, লেখকের অসমাপ্ত নাটকের নাম হচ্ছে চণ্ডী নাটক। জীবৎকাল অর্থাৎ 48 বছর তিনি বেঁচেছেন। মৃত্যু 1682 শকাব্দ, 1167 বঙ্গাব্দ, এবং 1760 খ্রিস্টাব্দে তিনি মুলাজোর গ্রামে বহুমূত্র রোগে কিন্তু মারা যাচ্ছেন। অর্থাৎ আমরা লেখকের মৃত্যুসালও পাচ্ছি, জন্মসালও আমরা পূর্বে পেয়েছি। তাহলে এই যে তথ্য, তবে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 48 বছর। মৃত্যুর কিছুদিন আগে ভস্মক রোগগ্রস্ত হয়ে দারুণ যন্ত্রণা ভোগ করেন। এবার আমরা তার রচনাগুলি সম্পর্কে অল্প কথায় জেনে নেব, এবং পরের ভিডিওতে কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করা হবে। আপনারা যারা ইন্টারেস্টেড তারা পরবর্তীকাল কিছুদিন অপেক্ষা করবেন, নিশ্চয়ই পরের ভিডিওটি পেয়ে যাবেন। কী কী রচনা করছেন? সত্যনারায়ণের পাঁচালী, এই সময় ভারতচন্দ্রের বয়স ছিল যখন রচনা করছেন, এবং সেটি 15 বছর বয়স, এবং 1737 সালে রচনা করছেন। রসমঞ্জুরি 1749 খ্রিস্টাব্দে, এটি হচ্ছে সংস্কৃত অলঙ্কার শাস্ত্র ও রতি মঞ্জুরি গ্রন্থের আদর্শে লেখেন, অর্থাৎ এটির প্রভাব রয়েছে। নাগাষ্টক সংস্কৃত ভাষা রচিত, গঙ্গাষ্টক এটাও সংস্কৃত ভাষা লেখা, এবং বিবিধ কবিতাবলী
এছাড়াও চণ্ডী নাটক অলরেডি অসমাপ্ত সংস্কৃত ভাষায় লেখা, অন্নদামঙ্গল এটি 1752 ভীষণ এবং যার জন্য তার এত খ্যাতি এবং ভারতচন্দ্রের শ্রেষ্ঠ কাব্য। অন্নদামঙ্গল কাল রচনাকাল জ্ঞাপক শ্লোকী যে ভীষণ ইম্পর্টেন্ট, কখনো কখনো পরীক্ষা দিয়ে থাকে। এটি উল্লেখ করা হয় যে বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরপিলা সেই শখে এই গীত ভারত রচিল। এটি কার রচনা জ্ঞাপক শ্লোক, এটি পরীক্ষা আসতে পারে। অর্থাৎ আমরা পাচ্ছি ভারতচন্দ্রের প্রভাব। ভারতচন্দ্রের দ্বারা প্রভাবিত কবিরা হলেন, ভারতচন্দ্রের দ্বারা কোন কোন বাঙালি কবিরা প্রভাবিত হচ্ছে সেগুলো একটু দেখে নিই। রামনিধি গুপ্ত, ঈশ্বর গুপ্ত অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি তার জীবনী লিখছেন, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদনের ব্রজঙ্গনা কাব্যে রয়েছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তবে ভারতচন্দ্রের ছন্দের প্রভাব, কারা কারা ভারতচন্দ্রের ছন্দের দ্বারা প্রভাবিত হয়েছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ভারতচন্দ্রের অনুসরণে ভুজঙ্গ প্রয়াত ও মালঝাপ যে পয়ারের অধিক মনোযোগ দেন এবং তার কাঞ্চি কাবেরী কাব্যের মণিকা, গোয়ালিনী, হীরা মালিনীরই প্রতিবিম্ব। কাব্যজগতে ভারতচন্দ্রের অনুসরণ, কারা কারা তার কাব্যের অনুসরণে কাব্য লিখেছেন? পৃথ্বীচন্দ্রের দেখুন গৌরী মঙ্গল, অর্থাৎ এটি তার ভারতচন্দ্রের দ্বারা প্রভাবিত। দুর্গাদাস মুখোপাধ্যায়ের গঙ্গা ভক্তি তরঙ্গিনী, আবার মদনমোহন তর্ক লঙ্কার অর্থাৎ পাকিসব করে রব রাতি পোহেলের লেখক, তার বাসব দত্তা, এবং অক্ষয় কুমার দত্ত হচ্ছে অনঙ্গমোহন কাব্যে ভারতচন্দ্রের প্রভাব রয়েছে। নাট্য সাহিত্যে আমরা দেখে নেব, নাট্য সাহিত্য শুধু কাব্য সাহিত্য নয়, নাট্য সাহিত্য দ্বারাও কিন্তু তার প্রভাবিত হয়েছে। বিদ্যাসুন্দর নাটকে বিশেষ করে যতীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রচলিত এবং তদনুসারে হিন্দি কবি ভারতেন্দু হরিশ্চন্দ্রকৃত প্রভাব দেখা যাচ্ছে। অর্থাৎ বিদ্যাসুন্দর বলে নাটক আছে, সেই নাটকে, এছাড়াও লেবেদপের উদ্যোগে অনুদিত নাটক দি ডিসগাইজ নাটকে ভারতচন্দ্রের সঙ্গীত সংযোজিত হয়েছে এবং এই কারণেই ভারতচন্দ্রকে তার রুশভাষীয় বলা হচ্ছিল যে অনুবাদক। এবং প্যারিসচন্দ্র মিত্রের আলোলে ঘরে দুলাল ছাড়াও তার সমকালে একাধিক ব্যঙ্গাত্মক রচনায় ভারতচন্দ্রের প্রভাব বিদ্যমান। এরপর আমরা দেখে নেব যে ভারতচন্দ্রকে কেন্দ্র করে অনেকগুলো প্রবন্ধ লিখেছেন এবং বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা। দেখুন, প্রথম প্রবন্ধ ভারতচন্দ্র, প্রবন্ধ লিখছেন প্রমোদ চৌধুরী। তারপরে মুকুন্দরাম ও ভারতচন্দ্র, এই প্রবন্ধটি লিখছেন রমেশচন্দ্র দত্ত। কবিবার ভারতচন্দ্র রায়, গুণাকরের জীবন বৃত্তান্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত। কবি ভারতচন্দ্র শঙ্করী প্রসাদ বসু। রায় গুণাকর ভারতচন্দ্র শ্রী মদনমোহন গোস্বামী। তারপরে মুকুন্দরাম ও ভারতচন্দ্র জিতেন্দ্রলাল বসু। মোটামুটি আমি এই লেখার জন্য এই মদনমোহন গোস্বামী বলুন, জিতেন্দ্রলাল বসু, তারপরে শঙ্করী প্রসাদ বসু, এদের ভীষণভাবে তথ্য আমি নিয়েছি এই ভিডিওটি বানাতে। তারপরে ভারতচন্দ্র ও রামপ্রসাদ, শিবপ্রসাদ ভট্টাচার্য, এই বইটিও। কবি জীবনী ভবতোষ দত্ত, সুকবি ভারতচন্দ্র, মৌলভী মনসুরুদ্দিন, তারপর ভারতচন্দ্র, রামপ্রসাদ, শিবপ্রসাদ ভট্টাচার্য। এই ছিল মোটামুটি তাকে নিয়ে। এবার আমরা দেখে নেব সমালোচকরা কি বলছেন তাকে। ভারতচন্দ্রকে ছন্দের রাজা বলছেন সুনীত কুমার চট্টোপাধ্যায়। তারপরে রাজসভা কবি রায় গুণাকরের অন্নদামঙ্গল গান, রাজকণ্ঠের মণিমালা মতো, যেমন তাহার উজ্জ্বলতা তেমনই তাহার কারুকার্য। এটি ভীষণ যে কোনো আগে মোটামুটি যারা নেট সেট দিয়েছেন, এই প্রথম দিকে যে নেট সেটের যে প্রশ্ন হতো, সেই ক্ষেত্রে এই লাইনটি কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ এই লাইনটি বহুবার ব্যবহৃত হয়েছে। তারপরে ভারতচন্দ্রর বিদ্যাসুন্দর কাব্যকে রোমান্টিক স্যাটায়ার বলেছেন প্রমোদ চৌধুরী। ভারতচন্দ্রকে এলিগেন্ট জিনিয়াস বলেছেন মধুসূদন দত্ত। তারপরে ভারতচন্দ্রের কাব্য ভাষার তাজমহল বলেছেন দীনেশচন্দ্র সেন। ভারতচন্দ্রের কাব্যকে কথার তাজমহল বলেছেন নলিনীনাথ চট্টোপাধ্যায়। ভারতচন্দ্রকে ফাদার অফ মডার্ন বেঙ্গলি বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বেঙ্গলি লিটারেচার প্রবন্ধে। তারপরে ভারতচন্দ্রের কাব্যকে সাহিত্যের চরম কারুশিল্প বলেছেন প্রমোদ চৌধুরী। ভারতচন্দ্রকে প্রাচীন বঙ্গভাষার সর্বশ্রেষ্ঠ শব্দশিল্পী বলেছেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য। তারপর মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের কাহিনী অনুসরণেই অন্নদামঙ্গলের প্রথম খণ্ড রচিত হয়েছে, এটি বলছেন আশুতোষ ভট্টাচার্য। তারপরে ভারতচন্দ্র ব্যঙ্গরসের কবি বলেছেন আশুতোষ ভট্টাচার্য। ভারতচন্দ্র যুগস্রষ্টা নহেন বরং যুগের সৃষ্টি বলছেন আশুতোষ ভট্টাচার্য। তারপরে মঙ্গলকাব্য রচয়িতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং অনেক দিন থেকে সর্বশ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র বলছেন নন্দগোপাল সেনগুপ্ত। তারপরে ভারতচন্দ্রের কাব্য ভাষা শিল্পের তাজমহল বলছেন ক্ষেত্রগুপ্ত। তারপর বলছেন ধর্মহীন কাব্য প্রথম বোধহয় কবিবর ভারতচন্দ্রই বাংলা ভাষায় সর্বপ্রথম রচনা করেন বলছেন। ভারতচন্দ্র সম্পর্কে কথা বলছেন সোমপ্রকাশ বলে যে পত্রিকা, সেই পত্রিকায়। তারপরে ভারতচন্দ্র অনাদি রসের নন, আদি রসের কবি বলছেন শঙ্করী প্রসাদ বসু। আরও বিখ্যাত লোক দেখুন, গোটা বিদ্যাসুন্দর কাব্য ভোগ জীবনে উজ্জ্বল রসকাব্য বলছেন শঙ্করী প্রসাদ বসু। তারপরে গোটা ঊনবিংশ শতাব্দী ধরিয়া বাংলাদেশে অন্য কোনো বাংলা পুস্তক এত অধিক প্রচারিত ও পঠিত হয় নাই অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে বলছেন গঙ্গাকিশোর ভট্টাচার্য, যিনি প্রথম সচিত্র অন্নদামঙ্গল কাব্য প্রকাশ করছেন। এরপর আমরা দেখে নেব,
দেখুন যে রায়গুণাকর ভারতচন্দ্র শুধুমাত্র বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ কবি নন, তিনি নিজেই যেন একটা সমগ্র যুগ, বলছেন সুখময় মুখোপাধ্যায়। তবে ভারতচন্দ্র মুসলমানি আমলের অন্তিম লগ্নের কবি, বলছেন ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে ভারতচন্দ্রের কাব্যের মূল রস আদি রস নয়, হাস্যরস, এবং এই রসের স্থান হৃদয় নয় মস্তিষ্ক, জীবন নয় মন, এটি প্রমোদ চৌধুরী বলছেন। এই লাইনটিও কখনো কখনো নেটের পরীক্ষায় এসেছে। লাস্ট দেখুন, ভারতচন্দ্রের কাব্য শুধু মঙ্গল কাব্য নহে, কাব্য ইতিহাস, এটি মদনমোহন গোস্বামী। তবে এখানে আপনাদের কথা বলি, আমাদের এই ভিডিওটির আরও অসংখ্য তথ্য যদি আপনারা আরও পেতে চান, তাহলে আমাদের একটি বই আছে, আমাদের 3 বন্ধুর লেখা। আপনারা বইটি দেখতে পারেন, প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, সমমাইতি, সাজিদুল মণ্ডল এবং শব্দদ্বীপ ঘোষ, আমাদের 3 জনের মোটামুটি একটা বই। এছাড়াও দেখুন, তথ্যের আলোকে অন্নদামঙ্গল কাব্যের কোনো সংস্করণই অষ্টাদশ শতাব্দীর ভাষা মেলে না। বটতলার প্রকাশকরা অন্নদামঙ্গলের ভাষাকে তাদের সমসাময়িক করে ছেড়েছেন। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় প্যারিস থেকে 1785 খ্রিস্টাব্দে লিপিকৃত একটি পুঁথি বা সাহিত্য পরিষদ সংস্করণের সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সজনীকান্ত দাসকে এনে দিচ্ছেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। বিদেশি গ্রন্থ প্রণেতাদের পুস্তকে ভারতচন্দ্রের উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে, যেমন নাথানিয়েল ব্রাসি হেলেট এবং লেবেদাপের ব্যাকরণে, হেনরি পিটসের ফস্টারের অভিধানে। তারপরে হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের দেববন্দন অংশে কবি 8 জন দেবতার উল্লেখ করেছেন, যথা গণেশ, শিব, সূর্য, বিষ্ণু, কৈশকী, লক্ষ্মী, সরস্বতী, অন্নপূর্ণা। তবে চৈতন্যোত্তর মঙ্গল কাব্যের অনুসরণে কোনো চৈতন্য বন্দনা করেননি। ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তিনি চৈতন্য বন্দনা করছেন না, অথচ 8 জন দেবতার কিন্তু উল্লেখ করছেন। অন্নদামঙ্গল কাব্যের গ্রন্থ সূচনা অংশের প্রেক্ষাপট 1740 খ্রিস্টাব্দ থেকে শুরু, ভীষণ ইম্পর্টেন্ট। ভারতচন্দ্রের জীবনী রচনার সূত্রপাত 19 শতক থেকে। তারপরে হচ্ছে ভারতচন্দ্রের জীবনী রচনার সূত্রপাত হচ্ছে 19 শতক থেকে। ভারতচন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করছেন বঙ্কিমচন্দ্র, মধুসূদন, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ, অর্থাৎ বিরুদ্ধে সমালোচনা করছেন। তারপরে রসমঞ্জরিতে কবির পূর্বপুরুষ প্রতাপ নারায়ণের নাম পাওয়া যাচ্ছে। তারপরে অন্নপূর্ণার আজ্ঞা অর্থাৎ স্বপ্নাদেশ অনুসরণে কবি কৃষ্ণচন্দ্রকে কবি রায়গুণাকর উপাধি দিচ্ছেন। তারপরে ঈশ্বর গুপ্ত মানসিংহ পালাকে ভবানন্দ মজুমদারের পালা বলেছেন, এবং অন্নদামঙ্গলের 3য় খণ্ডের এটি প্রকৃত নাম বলে মনে হয়। ঈশ্বর গুপ্ত লিখেছেন যে ভারতচন্দ্র কৃষ্ণচন্দ্রের নির্দেশেই প্রথম অন্নদামঙ্গল কাব্যের প্রথম ও 3য় খণ্ড রচনা করেন, পরে রাজার আদেশে বিদ্যাসুন্দরের রচনা করে জুড়ে দেন। কবি জীবনের 3টি স্থান সর্বাধিক গুরুত্বপূর্ণ বা বলতে পারি, সেটা হচ্ছে পান্ডুয়া, কৃষ্ণনগর ও মোলাজোড়। কবির ভণিতাগুলি কী? কবি অলরেডি আমি জানিয়েছি 8টি, তার মধ্যে 2টি 3টে এখানে উল্লেখ করছি। কবি রায়গুণাকর 10টি যদিও। তারপরে দ্বিজ ভারত আর ভারত ব্রাহ্মণ। অন্নদামঙ্গলের প্রাপ্ত পুঁথির তালিকা দিয়েছেন ভারতচন্দ্রের গবেষক ডক্টর মদনমোহন গোস্বামী। আপনারা এই বইটিও পড়তে পারেন, খুব অল্প, বেশি পেজের নয়, আমার কাছে রয়েছে। আপনারা এই বইটি কিনে নিতে পারেন, পশ্চিমবঙ্গ সাহিত্য পরিষদ থেকে সম্ভবত পাওয়া যায়। ভারতচন্দ্র মঙ্গল কাব্যের রীতিতেই নারীদের প্রতিনিন্দা, দেবী পুরী নির্মাণ প্রভৃতি রচনা করেছেন। তারপরে অন্নদামঙ্গল কাব্যের কয়েকটি অবিশ্বাস্য কাহিনী হচ্ছেন রতির প্রতি দৈববাণী, ব্যাসের প্রতি দৈববাণী, হরিহর বরদান, তারপরে হচ্ছে বসুন্ধরের মর্ত্যের জন্মগ্রহণ প্রভৃতি। এই কাব্যের কয়েকটি দেব চরিত্র হলো দক্ষ, মেনকা, শিব ও পার্বতী। এই কাব্যের কয়েকজন মানব চরিত্র হলো হরিহর, পদ্মিনী ও ঈশ্বরী পাট্টি। তারপরে ভারতচন্দ্র আখ্যান কাব্যের কবি মিহির চৌধুরী কামিলা বলছেন, ভারতচন্দ্রের প্রথম তার কাব্যে গ্রন্থ সূচনায় বর্গী হাঙ্গামা এবং কৃষ্ণচন্দ্রের রাজসভা বর্ণন অংশে রাজবংশের ও রাজসভা শব্দের বিস্তৃত পরিচয় দিয়েছেন। তারপরে ভারতচন্দ্র বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি, হিন্দি, পস্তু প্রভৃতি ভাষায় দক্ষ ছিলেন। তারপরে ভারতচন্দ্র কাব্যে যে ছন্দ ব্যবহার হয়েছে তা হচ্ছে পয়া, ত্রিপদী, চতুষ্পদী, পঞ্চপদী, একাবলী, মালঝাপ, ঝামালি ও দিগক্ষরা। ভারতচন্দ্র বলেছেন, যে হোক সে হোক ভাষা কাব্যরসলে, এটি ভীষণ ইম্পর্টেন্ট। এই লাইনটি কে ব্যবহার করেছেন? যে হোক সে হোক ভাষা কাব্যরসলে, এটি কার লাইন? এটা পরীক্ষা আসতে পারে। তারপরে পীঠমালা বর্ণনায় কবি চূড়ামণি তন্ত্রের সাহায্য নিয়েছেন। তারপরে ব্যাসের গঙ্গা প্রশস্তি, ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের অনুসরণে লেখা। তারপরে ভারতচন্দ্র কাব্যের অন্নদা চরিত্রটি সংস্কৃত স্কন্দ পুরাণের কাশী খণ্ডের প্রভাব রয়েছে। তারপরে অন্নদামঙ্গল কাব্যের শিববন্দনায় শিব পঞ্চাক্ষর স্তোত্রের প্রভাব রয়েছে। তারপরে আবার বিষ্ণু বন্দনায় অচ্যুতাষ্টক, তারপরে লক্ষ্মীর বন্দনায় ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রভাব লক্ষ্য করেছেন। ডক্টর সুকুমার সেন ভারতচন্দ্রের ওহে বিনোদ রায় শীর্ষক গানটি সম্পর্কে বলেছেন যে গানটি বাংলা ভাষার একটি শ্রেষ্ঠ গীতিকবিতা। তারপরে অন্নদামঙ্গল কাব্যের সাবভ্রষ্ট দেবদেবী হলেন বসুন্ধর মানে হরিহর, আর বসুন্ধর হচ্ছে সোহাগী। অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ডের প্রধান চরিত্ররা হলেন শিব ও অন্নদা, সতী, উমা,
গৌরী পার্বতী। মোটামুটি ধারাবাহিক এরপরে আরও রয়েছে। আমি এই ভিডিওটি বানাতে যেগুলো সাহায্য নিচ্ছি, কবিবার ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত, ঈশ্বর গুপ্তের লেখা, তারপরে রায় গুণাকর ভারতচন্দ্র, মদনমোহন গোস্বামী, ডক্টর মদনমোহন গোস্বামী, তারপরে ভারতচন্দ্রের গ্রন্থাবলী ভীষণ ইম্পর্টেন্ট, এখানে অসংখ্য তথ্য রয়েছে। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, জয়িতা দত্ত, তারপরে ভারতচন্দ্র রামপ্রসাদ, শ্রী শিবপ্রসাদ ভট্টাচার্য, তারপরে কবি ভারতচন্দ্র শঙ্করী প্রসাদ বসু, তারপরে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল শ্রী ব্রজেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, আর বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ আমাদের এই বইটি। এছাড়াও আমরা বিশেষ করে ডক্টর মিহির চৌধুরী কামিলার একটি বই রয়েছে অন্নদামঙ্গলকে কেন্দ্র করে, ওই বইটিও ফলো করা হয়েছে, যেখানে উল্লেখ করতে ভুলে গেছি। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। এখানে অসংখ্য তথ্য রয়েছে, আপনারা নিজেরাই যারা পুরো ভিডিওটি দেখলেন তারা দেখতে পাচ্ছেন। আর যারা দেখেননি বা যারা এই ভিডিওটি এখনও দেখেন, আপনারা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং পরবর্তী থাকছে দ্বিতীয় পর্ব, অবশ্যই আপনারা দেখবেন। সেখানে শুধুমাত্র রচনাবলী সম্পর্কে আলোচনা করা হবে। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।